আচ্ছা, সেগুলো আমাকে দিয়ে দিলে তোমরা কি খাবে বলে তো? তাই তুমি সে টাকার ব্যবস্থা করতে গিয়ে নিজের এমন হাল করেছো নাকি? আমার মুখের হাসিটা বিলীন হয়ে গেল মুহূর্তেই। মানুষই যখন মুহূর্তে রং বদলাতে পারে, তবে হাসি কেন পাবে না? আমি নিজেকে দ্রুত কন্ট্রোল করে সামনে নিলাম। দেখুন সাইফ, আমি কেমন সেটা আপনি ভালোভাবে জানেন। আমাকে বিশ্বাস না করে এতগুলো বাজে মন্তব্য করা কি ঠিক হলো? আপনার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। আপনি আমাকে অনেকবার বলেছেন, চলো না আমরা কোনো হোটেলে 2-1 দিনের জন্য উঠি, আমাদের তো বিয়ে ঠিক হয়েছে। আমি রাজি হইনি। আমার যদি এতই টাকার দরকার হতো, তবে আপনার সাথে রাত কাটিয়েও কিন্তু আমি আপনাকে পুটিয়ে ফেলতে পারতাম। আর তাছাড়া আমি পণের বিষয়ে কিছু জানি না। যদি জানতাম, তবে আপনার মতো সমাজের ভালো মানুষের মুখোশ পরে থাকা অমানুষকে অন্তত আমি বিয়ে করতাম না। কথাটুকু বলেই কল কেটে দিলাম। ঠিকই তো, সমাজের প্রতিটি মানুষ আমাকে জিজ্ঞাসা করবে কে বাচ্চার বাবা। সেখানে আমার বড় গলায় কথা মানায় না। একটু পরে মা এসে আমাকে জানালো সাইফরা বিয়েতে না করে দিয়েছেন। আমি খেপে উঠলাম। তারা ভেঙে দিবে কি? আমি নিজেই বিয়ে করব না। এত টাকা পণ চাইছে, তুমি রাজি হলে কোন আক্কেলে মা? আর আমাকেই বা জানাওনি কেন? মা যেন ভয় কুকরে উঠে বললেন, ছেলে ভালোই ছিল তাই। ছেলে ভালো? যারা নিরীহ লোকদের ঠকায় তারা ভালো মা। একটা ভালো চাকরি করলেই না ভালো ছেলে হওয়া যায় না। সে যদি ভালোই হতো তবে এত টাকা পণ চাইতো না। তোর বাবা নেই বা তোর বড় ভাই নেই, আমি তোকে নিয়ে একা একা আর কত লড়াই করবো বল? তুমি জানো মা, ওই লোকটা কল করে আমাকে কত লো ক্লাস কথাবার্তা বলেছে। ঠিকই তো বলেছে। তোকে কি বাহবা দিবে? মা, তুমি অন্তত আমাকে বিশ্বাস করো, আমি তোমার মেয়ে। আর মিথ্যা বলেই আমার কি লাভ? যদি জানতাম বাচ্চার বাবাকে, তবে আমি নিজেই বলে দিতাম। মরণ, এমনি এমনি বাচ্চা জন্ম দিচ্ছেন উনি। আমি জিন্দেগিতেও শুনিনি তুই বিবি মরিয়ম নস, ঠিক আছে, যে একা একা বাচ্চা জন্ম দিবি। ব্যাগপত্র গুছিয়ে নে, কালকে বাসার খোঁজে নামতে হবে। আস্তে আস্তে ঘরের সবকিছু গুছিয়ে নিলাম আমি। এই বাড়িটায় আমার জন্ম থেকে এই পর্যন্ত থেকেছি। কত স্মৃতি জড়িয়ে আছে আমার এই বাড়ির সাথে। রাতে আর ঘুম হলো না, এপাশ ওপাশ করে কাটিয়ে দিলাম রাত। ভোর হতে উঠে পড়লাম আমি। নামাজ পড়ে কোনোভাবে বের হলাম আমি। গেট থেকে বের হতে একটা সাইনবোর্ড দেখতে পেলাম। এই সাইনবোর্ডটা কাল সন্ধ্যা পর্যন্ত ছিল না এখানে। সাইনবোর্ডে বড় বড় করে লেখা আছে, বাড়ি বিক্রি হবে, কম টাকায় পেয়ে যাচ্ছেন আস্তে একটা বাড়ি। এই সাইনবোর্ড কোথা থেকে আসলো জানি না, তবে এই মুহূর্তে মনে হচ্ছে বিশাল কিছু পেলাম। দূরে বাড়ির ভেতরে গিয়ে কল করলাম সাইনবোর্ডে থাকা নাম্বারটায়। ওই লোকটার দেওয়ার ঠিকানায় পৌঁছে গেলাম সকাল সকাল। শহর থেকে বেশ খানিকটা দূরে একটা কলোনির প্রান্তে বাড়িটা। আশেপাশে ঘর বাড়ি তেমন একটা নেই বললে চলে। বাড়িটা খুব সুন্দর, কিন্তু ময়লা আবর্জনায় ভর্তি। আমি আমার পছন্দ মতো একটা রুম বেছে নিলাম। রুমে আমার জিনিসপত্র রেখে পরিষ্কার করতে লেগে গেলাম। রুমের পর্দা সরিয়ে দিতেই দেখতে পেলাম ব্যালকনি। ওকে দিতেই দেখলাম কে যেন দাঁড়িয়ে আছে সামনের দিকে তাকিয়ে। ভালো করে তাকাতেই দেখলাম কেউ নেই। ভাবলাম হয়তো মনের ভুল। একটা ঝাঁটা নিয়ে পুরো ঘর পরিষ্কার করলাম। তবুও কেমন যেন অদ্ভুত অদ্ভুত লাগলো বাড়িটা। দেয়ালে শ্যাওলা জমে আছে। কত বছর আগের বাড়ি কে জানে। মাঝে মাঝে মনে হয় বাড়িতে আমরা ছাড়াও আরও কেউ আছে। মা রান্নাঘরে রান্না করছে। আমি আমার রুমে এসে কাপড় গুছিয়ে আলমারিতে রাখছি। আমার মনে হলো ছাদে কোনো বাচ্চা খেলছে। আমাদের বাড়ির আশেপাশে তো কোনো বাড়ি নেই যে বাচ্চা আসবে কোথা থেকে। আমি ভয়ে ভয়ে ছাদে গিয়ে এদিক সেদিক তাকালাম। দেখলাম কেউ নেই কোথাও। ছাদে এখনো ওঠা হয়নি আমাদের, তাই ছাদ পরিষ্কার করাই লেগে গেলাম। আমাদের কলোনির কেউই এই বাড়ির আশেপাশেও আসে না। কেউ কেউ বলে এখানে ভূত থাকে, কেউ কেউ নাকি এসব দেখেছে। অবশ্য আমি এসব বিশ্বাস করি না, তবে ভূত ঠিকই ভয় পাই। সবার সাথে তাল মিলিয়ে ভূতের ছবি দেখে রাতে কম্বলের নিচ থেকে মাথাও জাগাতে পারি না। ভাবলাম ছাদে কিছু ফুলের টব এনে রাখবো। আর ভালো লাগছে না এমন বোরিং লাইফ। বাড়িতে কেউ নেই, মা আছেন। তার আশেপাশে গেলেই জিজ্ঞাসা করে বাচ্চার বাবাকে। আমি কি করে জানবো বাচ্চার বাবাকে? আমার তো কিছুই ফিল হচ্ছে না আমি নাকি মা হচ্ছি। আর এখনো বিয়ে করলাম না, সংসার হলো না, অথচ আমি মা হচ্ছি। মাঝে মাঝে ভাবতে গেলে হাসি পায়, আবার খারাপও লাগে। ছাদে সন্ধ্যা পর্যন্ত বসেছিলাম আমি। মা মাগরিবের আজানের সাথে সাথে ডাক দিলেন। আমি ছাদের দরজা ভালোভাবে লাগিয়ে দিয়ে আমার রুমে আসলাম। ঘুটঘুটে অন্ধকার। এই বাড়ির একটাই সমস্যা, কারেন্ট নেই। কারেন্ট ছাড়া কি থাকা যায়? বাড়ির পেছনে বিশাল একটা দিঘি আছে। জানি, অবশ্য শুনেছিলাম এই বাড়িতে আসার সময়। একটা লোকের কাছে জিজ্ঞাসা করতে সব বলে দিল। আমি অন্ধকার হাতড়ে হারিকেন জ্বালিয়ে দিলাম। উঠোনে থাকা কল থেকে উজু করলাম। চারিদিকে থমথমে ভাব। ভয় দৌড়ে আমার রুমে চলে আসলাম। জায়নামাজ বিছিয়ে নামাজে দাঁড়ালাম। কিছুক্ষণ পর একটা অদ্ভুত সুগন্ধ